নদী কখনো ভয়ঙ্কর সুন্দর, আবার কখনো তার ইচ্ছার যে গতিপথ, সেই গতিপথ বেয়ে নিজের যে রূপরেখা সেটা তৈরি করে, নকশা তৈরি করে এবং পৃথিবীর বুকে বিভিন্ন সময় তার যে অস্তিত্ব আছে সেটার জানান দিয়ে যায়। ঠিক এমন একটা জায়গা থেকে আপনাদের জন্য এই চিত্রটা তুলে ধরছি। জায়গাটার ঐতিহাসিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট দুটোই খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে যার পিছনে রয়েছে অনেক করুণ ইতিহাস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রামে, শামসেরগঞ্জের ধানগড়া গ্রামে। এই এলাকার ইতিহাস যদি আপনাকে বলতে শুরু করি তাহলে আপনি বুঝতে পারবেন কেন ঐতিহাসিকভাবে এটার এবং ভৌগোলিকভাবে প্রেক্ষাপট কী। ঐতিহাসিকভাবে এর প্রেক্ষাপট হলো ভারত এবং বাংলাদেশের যখন রূপরেখা মানচিত্র তৈরি হয়েছে, ঠিক এই এলাকাগুলো ভারতবর্ষের অন্তর্ভুক্তি হয়েছে এবং ঠিক এই নদীর গতিপথ ধরে অপর প্রান্তের যে এলাকা সেগুলো বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গের অন্তর্গত হয়েছে। এই যে জলপথ আপনারা দেখছেন, এই জলপথের নাম আমাদের ভারতবর্ষে গঙ্গা এবং কয়েক কিলোমিটার ব্যবধানে এটার নাম হয়েছে পদ্মা। তো রাজনৈতিক মানচিত্র তো তৈরি হয়েছে, তার সাথে সাথে ভৌগোলিক যে প্রেক্ষাপট, এই যে সামনে আপনি দেখছেন আমার যে অনন্ত জলরাশি, যেটাকে দেখলে মনোমুগ্ধকর পরিবেশ, সুন্দর ফুরফুরে হাওয়া দেখছেন, কিন্তু এর তলায় সুসজ্জিত আছে লাখো লোকের, লাখো গ্রামবাসীর স্বপ্ন, যা নিমেষের মধ্যে চুরমার হয়ে, ভঙ্গুর হয়ে জলের তলায় চলে গেছে। কয়েক কিলোমিটার জুড়ে এখানে ছিল একসময় ঘরবাড়ি, লোকের বসতবাড়ি, ভিটে জমি, বাগান, মন্দির, মসজিদ থেকে শুরু করে এক একটা গ্রামে যা যা থাকার সমস্ত কিছু ছিল। তাদের সুন্দর সাজানো সংসার, সুন্দর বাড়ি। গঙ্গা ভাঙনের যে রূপরেখা সেটা ভেঙে কিন্তু এই নিচেই চলে গেছে। সরকারের ছোট ছোট প্রয়াসে এই যে দেখছেন, এই যে বালির যে বস্তা দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নদীর যে ভয়ঙ্কর রূপ তাতে কিন্তু এটা থামানো যায়নি। ক্রমশ নদী ভাঙতে থেকেছে এবং গোটা গ্রামকে গ্রাম, কয়েক হাজার বাড়ি, কয়েকশো একর জমি কিন্তু তলিয়ে গেছে জলের তলায়। একদম ওই যে গাছপালাগুলো দেখছেন এই দিকের যে নদীর ওই পাটটাতে একদম বাংলাদেশের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, এবং আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ভারতীয় ভূখণ্ডে। তো আমার এখানে আমার একটা ভাই রয়েছে, ফারুক ভাই, স্থানীয় ভাই। এই ভাইয়ের কাছ থেকে আমি জানবো যে অ্যাকচুয়ালি এখানে কতটা গ্রাম ছিল এবং কতগুলো বাড়ি মোটামুটি ভেঙেছে, কতদিন ধরে ভেঙেছে, যদি বলেন আমাদেরকে একটু। এই দিকটা তো পুরো গ্রাম ছিল? হ্যাঁ, পুরোটাই গ্রাম ছিল। কত বাড়ি ঘর ছিল এখানে? যেটা নতুন শিবপুর যেটা বলছে ভাঙা লাইন আমরা যেটা ধরি, সেটা এখান থেকে প্রায় 100 মিটার দূর, আর তার থেকে বেশি হবে। পুরো গ্রাম ছিল, দুই ধারে ভাঙা লাইন যেটা আমরা বলি। আচ্ছা, আগে এক সময় ট্রেন যাওয়া আসা করতো এটা দিয়ে। আচ্ছা আচ্ছা। তো গঙ্গা ভাঙনের কারণে যার কারণে এই রেলপথটা বন্ধ হয়ে যায় এবং রেলপথ নদীতে পড়ে যায় ধুলিয়ানের সাইডে, যার কারণে অন্য পথ দিয়ে। ওটা অনেক আগের ঘটনা? সেটা অনেক আগের। আচ্ছা। পরবর্তীতে এখানে লোকজন দু সাইডে বসবাস করতে শুরু করে এবং অনেকটা দূর পর্যন্ত গ্রাম ছিল, দু সাইডে ঘর বাড়ি ছিল, পাকার ঘর বাড়ি ছিল। তারপরে অনেকটা ফাঁকা, তারপরে চাষের জমি ছিল, মানে একটা বলা যায় আমরা যেটাকে জোলা বলতাম, ছোট নদী যেগুলো হয়। তারপরে অনেকটা দূর দূর নিয়ে একটা চাষের জমি ছিল, যেখানে লোক গেলে আমরা হয়তো সহজে দেখতে পেতাম না, এতটা দূর ছিল। সেখান থেকে কাটতে কাটতে আজ গ্রামটা পুরোটা প্রায় অর্ধেকটা নদীর জলের তলায় আছে। অনেকগুলো গ্রাম ছিল তো নাকি? একটা তো নয় না, এটা তো শিবপুরের কথা বললাম। বাকি তার পাশে ধানগড়া আছে, হিরানন্দনপুর আছে, ধুসরিপাড়া আছে, কামালপুর আছে। আবার এইদিকে আমরা যদি পেছন দিকে যাই তাহলে চাচণ্ড থেকে শুরু করে সেই মহেশতলা পর্যন্ত কয়েকটা গ্রাম। প্রায় বলা যায় যে লংটা যদি ধরা যায় তাহলে প্রায় 5 কিলোমিটার লং আছে।
যে এর মধ্যে যতগুলো নদীর ধার বয়ে গ্রাম গেছে প্রত্যেকটা গ্রামেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে। যেমন আমরা যদি দেখি কামালপুরে অনেকগুলো বাড়ি একসময় বসেছে, তারপর ধুসরিপাড়াতে পুরো একটা গ্রাম ছিল যেখানে আমরা গন্তিতে পেয়েছিলাম যে 60টার উপরে বাড়ি, ফ্যামিলির উপরে বাড়ি, সেখানে 100 বছরের পুরনো একটা মন্দির ছিল, আচ্ছা, সেই মন্দিরটা সহ সেখানে তলিয়ে গেছে। তারপরে আমাদের ধানগড়া এবং হীরানন্দনপুর এখানে একটা পুরো গ্রাম ছিল যেটা কেউ তো কোনোদিন ভাবেনি যে তলিয়ে যাবে। না, বাড়ি ঘর কি সব কাঁচা ছিল নাকি? না, ওইরকমটা কেউ ভাবেনি। এখানে কাঁচা একটাও বাড়ি ছিল না, সব পাকা ছাদের, ভালো করেই বাড়ি করেছে সবাই, হ্যাঁ, যে একটা দোতলা, ভবিষ্যতের জন্য। 3 তলা পর্যন্ত এখানে বাড়ি ছিল। এখনো 3 তলা বাড়ি আছে, ডিলারের বাড়ি, যেটাকে আমরা অনেকেই চিনি ডিলারের বাড়ি হিসাবে, যে ধানগড়া ডিলারের বাড়ি, সেটা এখনো 3 তলা আছে, নদীর ধারে মানে মানে দাঁড়িয়ে আছে ধরেন। তারপরেও এখানে সব পাকার বাড়ি ছিল। আর যে বাড়িগুলো ছিল সব মানে এমনও হয়েছে যে কেউ কল্পনা তো আনতে পারেনি যে নদীতে তলিয়ে যাবে এক সময়। যে আমরা দেখেছি নদী ভাঙনের সময় যে একদিকে ঘরের সেন্টারিং খুলছে, মানে নতুন ছাদ দেওয়ার পরে সেন্টারিং খুলছে, আর একদিকে মানে নদীতে ভাঙনে পড়ছে। চলে যাচ্ছে। অনেক বাড়ি দেখেছি যেগুলো হয়তো ছাদ তৈরি করেছে ঘরে, মানে বাসি বাগান করেনি। তো ছিল এখানে, গাছপালা হ্যাঁ, অনেক বড়। বাগান তো মানে বলাই যাবে না কতটা বাগান ছিল, বাগান এবং চাষের জমি হাজার হাজার বিঘা চাষ বলা হতো? যায়। হ্যাঁ, পুরো এইখানে যতগুলো চাষ হতো, মানে বলা যায় যে পুরো শামশেরগঞ্জবাসীকে খাওয়ানো যেত, এতটা শাক সবজি হতো। তো দেখতে পাচ্ছেন নদীর যে ভয়াবহ রূপ, মানে যারা সামনে থেকে দেখেছে, যেটা উপলব্ধি করেছে সেই ভয়ঙ্কর রূপকে, সেটা বর্ণনা করলেন। তো নদী কখনো তার গতিপথ যখন পাল্টায়, তখন এই যে রূপরেখা মানচিত্র বদলে দেয় নদীর। এটা মহিমা বলেন, চরিত্র বলেন, যেটাই বলেন, নদীর কিন্তু এই যে নদী যেমন সুন্দর দেখতে আমাদের প্রাকৃতিকভাবে আমরা উপভোগ করি, তেমনই কিন্তু ভয়ঙ্কর। লাখো লক্ষের যেমন কর্মসংস্থান নদী তৈরি করে দেয়, চাষের জলসেচের ব্যবস্থা করে দেয়, তেমন তার গতিপথ যখন পাল্টায়, মানুষের যে বসবাসের স্থল, তার ভিটি বাড়ি সমস্ত কিছু কিন্তু জলের সাথে ধুয়ে নিয়ে যায়। যে আমরা তো বললাম যে এতগুলো বাড়ি, জায়গা জমি, ফসল জমি, তারপর বাগান তলিয়ে গেছে। পরবর্তীতে আরও একটা যেটা সামনে হয়তো ভয়ঙ্কর, যেটা আমরা দেখছি যে পাশের যে এখন যেগুলো চলে গেছে, বাকি যেগুলো আছে এখন হয়তো পাশেই বসবাস করছে, পাশের গ্রাম বাস করছে, ওরাও কিন্তু এখন আতঙ্কে আছে কখন নদীগুলো হয়তো এরপরে যদি আরো ক্ষয়ক্ষতি হয়, তাহলে আরো একটা বড় অঙ্কের একটা ক্ষয়ক্ষতি হবে, যেটা মানে মানুষের কল্পনার বাইরে হয়ে চলে যাবে। মানে নদী তো আমরা দেখেছি অল্প একটু ভাঙতে গিয়ে একটা বড় এলাকা ভাঙনের সৃষ্টি করে অনেকটা জায়গা হয়তো বসে যায়। আশেপাশের মানুষ মোটামুটি আতঙ্কে আছে, রাত বিরাতে ঘুমানোর সময় আতঙ্ক আছে, কি হয়তো বাড়ি ঘর করতেও ভয় পাচ্ছে, বাড়িতে এমনকি প্লাস্টার করতেও ভয় পাচ্ছে, যে টাকাটা খরচা করলে তো বেকার হয়ে যাবে, বাড়ি ঘর আমার তলিয়ে যাবে। হয়তো জায়গা জমি যেগুলো আছে হয়তো বিক্রিও কেউ করতেও পারছে না, বা কিনতেও পারছে না, নিতেও পারছে না, এরকম ভাবে এখন মানে কোনো মূল্যহীন ভাবে ধরেন এখানে বসবাস করছে মানুষ এখন। মানে এতগুলো গ্রামবাসী, এতগুলো মানুষের জীবনের যে দাম, সেটা একদম মূল্যহীন হয়ে গেছে। এবং বাড়িঘর, যেহেতু তাদের শখের বাড়িঘরগুলোও আজ মানে কোথায় কখন চলে যাবে, রাতে ঘুমোতেও ভয় লাগছে তাদের, স্বাভাবিকভাবেই। তো দেখলেন এখানকার মুর্শিদাবাদের যে গঙ্গা ভাঙন কবলিত এলাকা, তাদের দুর্দশার কথা, তাদের জীবনের যে সুসজ্জিত জীবন, সেটা কিভাবে এক নদীর গতিপথের মাধ্যমে সেটা বেদনাতে পরিণত হয়েছে। তো চলুন, আবারও দেখা হবে আপনাদের সাথে, আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।